আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেল সুজিত স্কেম্বায়ারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো, আমি এখন পরপর যেই মেন যে পরীক্ষা হয়েছে 1 থেকে 6 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে, সেই পরীক্ষা প্রশ্নপত্রগুলো আমি ডে টু ডে সলভ করে দিচ্ছি। সেই ডে টু ডে সলভের বিষয়বস্তু হিসাবে আজকে আমি যে দিনটার পরীক্ষা সলভ করছি সেটা হচ্ছে 5 তারিখ, গত 5 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছে সেকেন্ড শিফটে। সে সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছে তার কিছু হাফ অংশ নিয়ে আমি পার্ট 1 নামাঙ্কিত করে আমি একটা সলভ করার চেষ্টা করছি। তোমরা এই সলভগুলো খাতায় লিখে রাখবে, যারা আগামী বছর বা তার পরের বছর পরীক্ষা দেবে তাদের খুবই সাহায্য করবে, কারণ কোন চ্যাপ্টারতে কী ধরনের প্রশ্ন আসছে তার সম্পর্কে আইডিয়া পাবে। আমার চ্যানেলে এই ভিডিও তুমি দেখছো, আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বায়ারটাকে তোমরা দেখছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে যাতে এরকম ভিডিও তুমি ভবিষ্যতেও পরপর পেয়ে যেতে থাকো, এবং বেল আইকনে প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি এই 5 সেপ্টেম্বরের পরীক্ষার প্রশ্ন কী ছিল এবং তার সলভগুলো করি। ফার্স্ট প্রশ্ন, হুইচ দ্য ফলোইং কমন উইল শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। প্রশ্নের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, চারটে সাইক্লিক কম্পাউন্ডে ডবল বন্ড যুক্ত আছে, একটা এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে। এই 6 মেম্বারিংয়ে এক্সোসাইক্লিক ডবল বন্ড যুক্ত যৌগের কোন যৌগটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এই প্রশ্নে ব্যাখ্যা দিতে গেলে আমার জানতে হবে কোন শ্রেণীর যৌগ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সাড়া দেয়, জানতে হবে কোন যৌগ জ্যামিতিক সমবায়বতা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখায়। দ্য প্রেজেন্স অফ এ রেস্ট্রিক্টেড রোটেশন, ডবল বন্ড অর এ রিং স্ট্রাকচার। ডবল বন্ড রিং স্ট্রাকচার থাকলে সিসি বন্ডের রোটেশন রেস্ট্রিক্টেড হয়, সে রেস্ট্রিক্টেড অবস্থায় জিওমেট্রিক দেখায়। আর টু ডিফারেন্ট গ্রুপ শুড বি অ্যাটাচ টু এনি অফ টু কার্বন অ্যাটম অফ দ্য রেস্ট্রিক্টেড রোটেশন। এই দেখো, কার্বন দিয়ে দুটো সিসি ডবল বন্ডে একটা যৌগ আঁকা আছে, এই বাদিকে কার্বন ডান দিকে সংকরণ হাইব্রিডেশন sp2, ডবল বন্ড থাকার জন্য কি রেস্ট্রিক্টেড রোটেশন আছে। এই sp2 হাইব্রিডিস কার্বনে বাকি দুটো ভ্যালেন্সিতে ডিফারেন্ট গ্রুপ থাকবে, এখানে এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে। একইভাবে রাইট হ্যান্ড সাইড sp2 কার্বনের দুটো ভ্যালেন্সিতে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে, এখানে এ আছে, এখানে বি আছে। তাই যদি হয়ে থাকে তাহলে এইরূপ যৌগ কোন ধর্ম দেখায়, কী দেখায়, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম প্রদর্শন করে। আমরা দেখব এই এবিসি চারটে কম্পাউন্ডের মধ্যে কোথায় সিসি ডবল বন্ডের বাকি দুটো ভ্যালেন্সিতে ডিফারেন্ট গ্রুপগুলি আছে। অপশান এ দিয়ে দেখি, এ যুগে দেখো এটা sp2 কার্বন, যে কার্বন দুটো ভ্যালেন্সিতে এইচ আর সিএল ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ আছে, অ্যাটম আছে। এই sp2 কার্বনের এদিকে আছে CH2CH2, এদিকে আছে CH2CH3। তাহলে এই sp2 কার্বনের এই ভ্যালেন্সিতে এবং এইদিকে ডিফারেন্ট অ্যাটম গ্রুপ আছে। তাহলে কম্পাউন্ড এর sp2 যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনের দুটো ভ্যালেন্সিতে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ আছে। এই sp2 কার্বনের দুটো ভ্যালেন্সি আছে, এইচ আর সিএল আছে, আর এই sp2 কার্বনে কে আছে, CH2CH2 আছে, এদিকে আছে CH2CH3 আছে। তাহলে কম্পাউন্ড এ কিন্তু তোমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে। দেখিনি বিসিডি কি বলছে। কম্পাউন্ড বিতে দেখো sp2 কার্বন হচ্ছে এটা, এর দুটো ভ্যালেন্সি আছে, এক ভ্যালেন্সিতে এইচ, একটাতে সিএল আছে। sp2 কার্বন হচ্ছে এটা, এই কার্বনে এই ভ্যালেন্সিতে CH2CH2CH, এদিকেও আছে CH2CH2CH। তাহলে এই কার্বনের যে দুটো ভ্যালেন্সি আছে এই দুটো ভ্যালেন্সিতে সেম গ্রুপ আছে, তাহলে যেহেতু সেম গ্রুপ আছে এই sp2 কার্বনের জন্য এই কম্পাউন্ডটা কি দেখাবে না, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম প্রদর্শন করবে না। কম্পাউন্ড সিতে এসো, দেখো এই যে sp2 কার্বনটা আছে, এই sp2 কার্বনের দুটো ভ্যালেন্সিতে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ নেই, দুটো দিকে দুটোতে এইচ আছে, ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ নেই বলে কম্পাউন্ড সিও কি প্রদর্শন করবে না, কম্পাউন্ড সি তোমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম প্রদর্শন করবে না। কম্পাউন্ড ডিতে দেখো এই sp2 কার্বন দুটো ভ্যালেন্সিতে ডিফারেন্ট অ্যাটম আছে, এইচ আর সিএল আছে, বাট এই sp2 কার্বন দুটো ভ্যালেন্সিতে উপরের ভ্যালেন্সিতে CH2CH2CH2 আছে, নিচের দিকটাতেও CH2CH2CH2 আছে। সেম গ্রুপ থাকার জন্য এই sp2 কার্বনের জন্য
এই কম্পাউন্ডটা কী দেখাবে না, জিওমেট্রিক্যাল অ্যাসিমেট্রি প্রদর্শন করবে না। তাহলে কোন কম্পাউন্ডটা করবে, শুধুমাত্র এ কম্পাউন্ডটা করবে। এটা আমাদের ক্লাস 11-এর ইউনিট 12-এর প্রশ্ন। যেই মেন পরীক্ষায় 5 তারিখ যে প্রশ্নপত্র হচ্ছে তার নেক্সট প্রশ্ন হলো 3-মিথাইল বিউটিনের সাথে এইচবিআর দিয়ে রিয়াকশান করলে প্রোডাক্ট কী হবে। অর্থাৎ অ্যালকিনের সাথে এইচবিআরের বিক্রিয়া হচ্ছে। সুতরাং এটা অনেকটা অ্যালকিন চ্যাপ্টারে মার্কনিক অফ এডিশনের মতো প্রশ্ন। 4টে প্রোডাক্ট তৈরি হয়েছে, 4টে প্রোডাক্ট কোনটা হবে সেটা ব্যাখ্যা দিতে হবে। বিক্রিয়া লিখছি দেখো, অ্যালকিনের সাথে এইচবিআরের বিক্রিয়া হচ্ছে মার্কনিক অফ এডিশন বিক্রিয়া। একটা C1C2 কার্বনে C1 কার্বনে দুটো এইচ আছে, C2 কার্বনে একটা এইচ আছে, C1 কার্বনে বেশি পরিমাণ এইচ আছে, C2 কার্বনে কম পরিমাণ এইচ আছে। যেহেতু C2 কার্বনে কম পরিমাণ এইচ আছে, তার নেগেটিভ পার্ট ব্রোমাইড C2 কার্বনে অ্যাড হবে, আর C1 কার্বনে এইচটা অ্যাড হবে। C1 কার্বনে এইচ অ্যাড হলে C2 কার্বনে প্লাস চার্জ সৃষ্টি হবে, কার্বোকার্বন সৃষ্টি হবে, এর 2 ডিগ্রি কার্বোকার্বন। 2 ডিগ্রি কার্বোকার্বন এখানে কী হবে, এইখান থেকে হাইড্রেট শিফট হয়ে একটা মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হবে। H3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 3 ডিগ্রি কার্বোকার্বন সৃষ্টি হবে। যেহেতু 2 ডিগ্রি কার্বোকার্বনের থেকে 3 ডিগ্রি বেশি স্টেবল, তাই 3 ডিগ্রি কার্বোকার্বনের ফর্মেশন হবে এবং দেন ব্রোমাইড অ্যাটাক করবে এবং প্রোডাক্ট তৈরি করবে H3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C Br সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH3। অর্থাৎ অ্যাকচুয়াল অপশানটা উত্তরটা হবে, তাই অপশান 3 এখানে সঠিক উত্তর হবে। এটা আমার ক্লাস 11-এর প্রশ্ন, ক্লাস 11-এর ইউনিট 13-এর প্রশ্ন। যদি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে আমার চ্যানেল সুইচ ক্যামেরাতে প্রশ্ন করবে। 5 সেপ্টেম্বর যেই মেন পরীক্ষায় নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ বয়েলিং পয়েন্ট অফ দ্য গিভেন কম্পাউন্ড। 4টে ফেনল ডেরিভেটিভ আছে। ফেনলের রেসপেক্টে প্যারা পজিশনে CH3, ফেনলের রেসপেক্টে প্যারা পজিশনে NH2, প্যারা পজিশনে NO2, প্যারা পজিশনে OCH3 গ্রুপ আছে। বয়েলিং পয়েন্টের প্রশ্ন মানে তোমার কোন কিসের প্রশ্ন, হাইড্রোজেন বন্ডিংয়ের প্রশ্ন। যে কম্পাউন্ড যত বেশি পোলার হবে, যে কম্পাউন্ড যত বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে, সেই কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। এর মধ্যে 4টে যৌগ আছে, 4টে যৌগের মধ্যে দেখে নাও প্রত্যেকটা যৌগের মধ্যে OH গ্রুপটা আছে। তাহলে OH গ্রুপ সবার মধ্যে থাকার জন্য এই OH গ্রুপ সবার সাথে হাইড্রোজেন বন্ডিং করবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে OH রেসপেক্টে প্যারা পজিশনে যে গ্রুপটা আছে সেটি হাইড্রোজেন বন্ড করবে, যতটা ভালো করবে তত ভালো, বেশি বয়েলিং পয়েন্ট হবে। কম্পাউন্ড 2-এ দেখো OHটা পোলার গ্রুপ, OH হাইড্রোজেন বন্ড করবে। প্যারা পজিশনে NH2 গ্রুপ আছে, সেই NH2 গ্রুপে দুটো এইচও হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করবে। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ডিং হবে। কোথায় হবে, NH2তেও হবে এবং OH-তেও হবে। ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এর বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম হবে। অর্থাৎ কম্পাউন্ড 2-এ ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ডিং ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট হবে। অর্থাৎ ইট মে বি অপশান 1, অপশান 2 রাইট অপশান। এবার তো অপশান 3-তে NO2 গ্রুপ থাকার জন্য প্যারানোক্টোফেনলের একটা গ্রুপের একটা যৌগের NO2 গ্রুপের সাথে অন্য মলিকুলার OH-এর একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হবে। এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের যে ক্যাপাসিটি সেটা প্যারা অ্যামিনোফেনল থেকে একটু কম হবে, কারণ প্যারা অ্যামিনোফেনলের এর দুটো বন্ডে এইচ থাকায় পোলার এইচ বন্ড থাকার জন্য এই দুটো NH বন্ডই হাইড্রোজেন বন্ড করতে পারে। তো হাইড্রোজেন বন্ড পড়ার পরিমাণ হচ্ছে প্যারা অ্যামিনোফেনলের বেশি, তাই প্যারা অ্যামিনোফেনলের বয়েলিং পয়েন্ট একটু বেশি হবে, তার থেকে একটু কম কার হবে প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট কম হবে। অর্থাৎ সেকেন্ড কম্পাউন্ড 3 হবে অপশান 1-এর সঠিক উত্তর। দেখে নাও অপশান 4-এ হাইড্রোজেন বন্ডিং হবে, একটু কম পরিমাণ হবে, কারণ OH রেসপেক্টে প্যারা পজিশনে OCH থাকার জন্য ওয়ের একটা ভ্যালুতে এইচ আছে, শুধু লোন পেয়ার দিয়ে মাত্র এই যৌগটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে। এই হাইড্রোজেন বন্ড তৈরির ক্ষমতা একটু কম পরিমাণে হবে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে। তাই প্যারামিথক্সিফেনলে বয়েলিং পয়েন্ট একটু কম হবে এবং সবচেয়ে কম বয়েলিং পয়েন্ট হবে যেখানে OH রেসপেক্টে প্যারা পজিশনে CH3 গ্রুপ আছে, কারণ এই CH3 গ্রুপ কোনো হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে না। তাই কম্পাউন্ড 1-এ বয়েলিং পয়েন্ট কম হবে, অর্থাৎ এক্স্যাক্ট অপশান হবে অপশান 1 হবে। প্যারা পজিশনে
মিথাইল গ্রুপ কোনো এইচ বন্ড তৈরি করবে না বলে এই প্যারাবোজনে সিএসিযুক্ত ফেনল যৌগটা সবচেয়ে কম পরিমাণ বয়লিং পয়েন্ট দেখাবে, অর্থাৎ অপশন 1 সঠিক উত্তর হবে। এটা ক্লাস 11 ইউনিট 4 প্রশ্ন। 5 সেপ্টেম্বর যেই মেন পরীক্ষা হয়েছে তার সেকেন্ড শিফটের নেক্সট প্রশ্ন হচ্ছে, which of the following statement is correct regarding probability density except infinity? For 2p cannot be 0, for 3p can be 0, for 1s can be 0, and for 2s never be 0. এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে জানতে হবে ফ্রম দ্য ফলোয়িং সাই স্কোয়ার ফাংশন গ্রাফ, যেখানে সাই স্কোয়ার হচ্ছে probability density, সাই স্কোয়ার ক্যান বি 0 ফর 3p অরবিটাল আদার দেন ইনফিনিটি। এটা হচ্ছে 1s, এটা 2s, এটা 2p, এটা 3s এর জন্য সাই স্কোয়ার ভার্সেস আর এ গ্রাফ, যেখানে 3p অরবিটালের জন্য তোমার মানটা কী হবে, 0 হতে পারে আদার দেন ইনফিনিটি। এটা ক্লাস 11-এর ইউনিট 2 অ্যাটমিক স্ট্রাকচারের প্রশ্ন। 5 সেপ্টেম্বর যেই মেনে যে পরীক্ষা হয়েছে সেকেন্ড শিফট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করা হচ্ছে। আমার নেক্সট প্রশ্ন হলো, ফ্রম দ্য ফলোয়িং গ্রাফ ফাইন্ড অ্যাক্টিভেশন এনার্জি ইন কিলোজুল ইউনিট। এলএন কে ভার্সেস 10⁻³ গ্রাফ প্লট করেছে, যেখানে এদিকে 10 এদিকে 5 টাচ করেছে। চারটে অপশান আর, 1/r, 2r, 4 এবং 2/r, চারটে অপশান দেওয়া আছে। দেখা যাক এটা কি বলতে চাইছে। এখানে শক্তির মান কত আছে সেটা বার করতে হবে। আমরা জানি এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t। আর্নিয়াস ইকুয়েশন যেটা জানি আমরা, এখানে এলএন কে সমান লেখা যায়, এর সেকেন্ড আগে লিখছি ইএ বাই আর দিয়ে 10⁻³ দিয়ে গুণ করছি, তাহলে এদিকে ডান দিকে ইন্টু করতে 10⁻³ টি 10⁻³ কেটে যাচ্ছে, প্লাস এলএন এ। এটা হচ্ছে y=mx + c আকারের সমীকরণ, যেখানে এমটা হচ্ছে মাইনাস ইএ বাই আর ইন্টু 10⁻³ আর এক্সটা হচ্ছে 10⁻³ দেখো এখানে এক্স অ্যাক্সিসে এই ভার্সেসে প্লটটা করেছে, তো এক্সের মানে কত আনলাম, 10⁻³ নিয়ে আসলাম। অর্থাৎ মাইনাস ইএ বাই আর ইন্টু 10⁻³ সমান এই গ্রাফতে বা স্লোপ হচ্ছে -10/5। তাহলে ই এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ ইন্টু আর জুল, তারপর 2r কিলো জুল। অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। এটা ক্লাস 12-এর ইউনিট 4 প্রশ্ন। যেই মেন পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ বিটুইন x/m ভার্সেস p ইজ কারেক্ট। এটা অ্যাডজর্পশন চ্যাপ্টারের প্রশ্ন, ক্লাস 12 ইউনিট 5 আছে। x/m ভার্সেস p এর যে গ্রাফ দেওয়া আছে এবং যেখানে চারটে টেম্পারেচার দেওয়া আছে 250, 260, 270, 280, কোন গ্রাফটা কারেক্ট সেটা জানতে হবে। আমরা জানি যেহেতু এখানে x/m ভার্সেস p প্লট করা হচ্ছে, তারপর টিটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্মের গ্রাফ। x/m ভার্সেস p প্লট করলে যে অ্যাডজর্পশন আইসোথার্ম পাওয়া যায়, এইরকম গ্রাফ হয়। এবার যত তাপমাত্রা বৃদ্ধি করা হবে, গ্যাস মলিকুলার র্যান্ডমনেস ইনক্রিজ হবে, তত তোমার রেট অফ অ্যাডজর্পশন ডিক্রিজ করবে। দেখো এখানে দেখো 280 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন তাপমাত্রায় x/m সবচেয়ে কম, অর্থাৎ হাই টেম্পারেচারে x/m কম, মানে হাই টেম্পারেচার যখন হচ্ছে গ্যাস মলিকুলার র্যান্ডমনেস ইনক্রিজ করছে, তো অ্যাডজর্পশনও কমছে, তো x/m কম হচ্ছে। আর যত তাপমাত্রা কমছে 250 ডিগ্রি কেলভিন তাপমাত্রা যত কমছে, গ্যাস মলিকুলার র্যান্ডমনেস কমছে, অ্যাডজর্পশন রেট বেশি হচ্ছে, অর্থাৎ x/m বেশি হবে। তাহলে অপশান 2টা সঠিক গ্রাফ এখানে। অর্থাৎ x/m ভার্সেস p প্লট করলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাডজর্পশন রেট কমবে, তাই T4 280 কেলভিন হাই টেম্পারেচার গ্রাফ নিচে থাকবে আর লো টেম্পারেচার গ্রাফটা উপর দিকে থাকবে। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার rate of physical adsorption decreases because randomness of gas molecule increases. From Freundlich's adsorption isotherm we know x/m varies p at low pressure, but x/m varies p⁻0 at high pressure, and with increase in temperature rate of physical decreases. The option 2 এখানে সঠিক উত্তর। 5 সেপ্টেম্বর যেই মেন যে পরীক্ষা সেকেন্ড শিফটে হয়েছে, সেকেন্ড শিফট প্রশ্নের সলিউশন করা চলছে। নেক্সট প্রশ্নটি হলো, এই ডায়াটমিক গ্যাস এক্সপ্যান্ডস অ্যাডাবেটিক্যালি
so that final density is 32 times the initial density. Find final pressure becomes n times of initial pressure. The values of n is 128, 1 by 32, 32, 1 by 128. এটা ক্লাস 11 এর ইউনিট 6 থার্মোডাইনামিক্সের প্রশ্ন। ফর ডায়াটমিক গ্যাস ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত হয়? 5 হয়। তাহলে গামার মান হচ্ছে F/2/F, দ্যাট মিনস 7/5। 7/5 হচ্ছে গামার মান, 7/5। গিভেন ডেন্সিটি d2/d1 32, ফাইনাল ডেন্সিটি ইনিশিয়াল 32 টাইমস হয়ে গেছিলো। d2/d1 32 হলে d2 জায়গায় লেখা যায় m/v2, আর d1 জায়গায় লেখা যায় m/v1 সমান 32, তাহলে v1/v2 সমান সমান 32। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা জানি পিভির সম্পর্কটি হচ্ছে pv টু দি পাওয়ার গামা সমান সমান k, দ্যাট মিনস p1v1 টু দি পাওয়ার গামা সমান সমান p2v2 টু দি পাওয়ার গামা, দ্যাট মিনস p2/p1 সমান সমান v1/v2 টু দি পাওয়ার গামা। v1/v2 মান 32 আর গামা মান 7/2। এটা ক্যালকুলেট করলে হয় 2 টু দি পাওয়ার 5 ইন্টু 7/5, তাহলে কত 2 টু দি পাওয়ার 7 সমান সমান 128 হয়। অর্থাৎ p2 সমান সমান কত হয় 128 ইন্টু p1, অর্থাৎ 128 টাইমস ভ্যালু বেরিয়েছে। তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর। খুব বুদ্ধি প্রশ্ন ছিল এটা। জেইমিন পরীক্ষা 5 সেপ্টেম্বর সেকেন্ড ফেজের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। নেক্সট, ফলোইং গ্রাফ ইজ অবজার্ভ ফর হুইচ অফ দ্য ইলেকট্রোলাইট সলিউশন? অ্যাসিটিক অ্যাসিড, HCl, KNO3, NaCl। ল্যামডা ইনভার্স √c গ্রাফটা এরকম পাওয়া যায় কাদের জন্য? ফর উইক ইলেকট্রোলাইট পাওয়া যায়। এখানে 4টে অপশনের মধ্যে একমাত্র অ্যাসিটিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট, তাই অ্যাসিটিক অ্যাসিডের জন্য এই গ্রাফটা পাওয়া যাবে। বাট 3টে স্ট্রং ইলেকট্রোলাইট আছে। স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ল্যামডা এম ভার্স √c গ্রাফটা স্ট্রেট লাইন গ্রাফ হয়, হ্যাভিং নেগেটিভ স্লোপ। স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ল্যামডা এম ভার্স √c গ্রাফটা স্ট্রেট লাইন হয়। উইক ইলেকট্রোলাইটের জন্য এরকম গ্রাফ হয়। অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। এটা ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের প্রশ্ন। যেই মেন পরীক্ষা 5 সেপ্টেম্বর সেকেন্ড শিফটে যে নেক্সট পরীক্ষা হচ্ছে তার নেক্সট প্রশ্ন হল দ্য প্রোডাক্ট ফর্ম বাই দ্য রিয়াকশান অফ অ্যামোনিয়া উইথ এক্সেস অফ ক্লোরিন আর। অ্যামোনিয়ার সাথে এক্সেস ক্লোরিনের বিক্রিয়া কী তৈরি হয়? 4টে অপশান দিয়েছে। ক্লাস 12-এর ইউনিট 7 পি ব্লকের প্রশ্ন এটা। যখন NH3-র সাথে এক্সেস ক্লোরিনের বিক্রিয়া করানো হয় তখন NCl3 ও HCl তৈরি হয়, অর্থাৎ অপশান 3 সঠিক উত্তর। জেনে রাখবে যদি এক্সেস NH3 থাকে তখন NH4Cl ও N2 তৈরি হয়। খুব সহজ প্রশ্ন ছিল এটা, আমাদের মাধ্যমিক বইতে প্রশ্নটা ছিল। জেইমিন পরীক্ষায় দিয়েছে। জেইমিন পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফলোইং স্পিসিসেস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার সাইজ। 6টা আয়ন দিয়েছে, নাইট্রাইট, অক্সাইড, ফ্লোরাইড, Na+, Mg2+, Al3+। এই 3টে ক্যাটন 3টে অ্যানয়নকে রেডিয়াস অনুযায়ী সাজাতে হবে। এটা খুব সহজ প্রশ্ন। এটা ক্লাস 11-এর ইউনিট 3-র প্রশ্ন, পিরিয়ডিক সিরিজের প্রশ্ন। আমরা জানি ক্যাটন রেডিয়াস সবসময় ছোট হয় আর রেডিয়াস অফ অ্যানয়ন অলওয়েজ লার্জ হয়। তাহলে 3টে অ্যানয়ন যেটা আছে তার রেডিয়াস বেশি হবে আর 3টে ক্যাটন রেডিয়াস কম হবে। দেখো এখানে 3টে ক্যাটায়ন আছে, Al3+, Mg2+, Na+। এই 3টে ক্যাটায়ন এদের রেডিয়াসটা কম হবে আর ফ্লোরাইড, অক্সাইড, নাইট্রাইট, অ্যানয়ন রেডিয়াসটা বেশি হবে। আমরা জানি ক্যাটায়নের জন্য চার্জ যত ইনক্রিজ করবে রেডিয়াস ডিক্রিজ করবে। তাহলে দেখো এখানে Al3+-এর 3+ চার্জ আছে, তাই রেডিয়াস সবচেয়ে কম হবে Al3+, তার থেকে বেশি হবে Mg2+, ও তার থেকে বেশি হবে Na+। আর অ্যানয়নের জন্য চার্জ যত ইনক্রিজ করবে রেডিয়াস ইনক্রিজ করবে। চার্জ সবচেয়ে কোথায় বেশি? নাইট্রাইডে, তা নাইট্রাইড রেডিয়াস সবচেয়ে বেশি হবে, তার থেকে চার্জ কম O2- রেডিয়াসটা কম হবে, তার থেকে চার্জ কম ফ্লোরাইডে, ফ্লোরাইড রেডিয়াসটা কম হবে। তাহলে এই লেটেস্ট রেডিয়াস তাহলে কী হলো? সবচেয়ে রেডিয়াস হচ্ছে Al3+-এ কম, তার থেকে বেশি Mg2+, তার থেকে বেশি Na+, তার থেকে বেশি হচ্ছে ফ্লোরাইড, তার থেকে বেশি অক্সাইড ও সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রাইট। এই অপশানটা দেখো অপশান 1-এ প্রযোজ্য হচ্ছে। অপশান 1 সঠিক উত্তর। ক্লাস 11-এ ইউনিট 3-র প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। যেই মেন 5 সেপ্টেম্বরে পরীক্ষা এসেছে
আমার নেক্সট যেই মেন পরীক্ষা নেক্সট প্রশ্ন হলো, হুইচ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম বন্ড অ্যাঙ্গেল? H2O, H2S, NH3, CH4, ক্লাস 11 ইউনিট 4 প্রশ্ন, ভেরি ভেরি ইজি প্রশ্ন। চারটের মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে? H2O-তে সেন্ট্রাল অক্সিজেনের সংকরণ sp3 হওয়ার জন্য অ্যাঙ্গেল HOH এ বন্ড ভ্যালু হওয়া উচিত ছিল 109°, বাট ডিউ টু LP-LP রিপালসান এই বন্ড অ্যাঙ্গেলটা পাওয়া যায় না। LP-LP রিপালসানের জন্য H2O-তে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে গিয়ে 104.5 হয়। H2S-এ সালফার পরমাণু পি অরবিটাল ইনভলভড হয়, এর বন্ড অ্যাঙ্গেল হয় HSH বন্ড অ্যাঙ্গেল হয় 92.12°। NH3-তে এনের হাইব্রিডেশন sp3 হওয়ার জন্য HNH বন্ড অ্যাঙ্গেল অ্যাকচুয়াল মান হওয়া উচিত ছিল 109°, এখানে পাওয়া যায় না। ডিউ টু LPBB রিপালসান বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যায় এবং NH3-তে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা হয় 107°48'। মিথেনের সেন্ট্রাল সি এর হাইব্রিডেশন sp3 এবং কোনো লোন পেয়ার থাকে না, HCH বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা হয় 109°28'। তাহলে এই চারটে কম্পাউন্ডের মধ্যে মিথেনের বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি। খুব সহজ প্রশ্ন, ক্লাস 11 ইউনিট 4 থেকে যেই মেন পরীক্ষা 5 সেপ্টেম্বরে পরীক্ষা প্রশ্নপত্র এসেছিল, 5 সেপ্টেম্বরে পরীক্ষা প্রশ্নপত্র হয়েছে, তার নেক্সট প্রশ্নটা হচ্ছে, ইন পিওর ফর্ম অফ H2O2 is linear blue color, linear colorless, planar blue color, non-planar blue color। এটাও ক্লাস 11-এর প্রশ্ন। H2O2 is a non-planar molecule. It has open book-like shape. The two OH bond lie in the same plane. So non-planar একটা উত্তর হবে। non-planar যে অপশান 4 দেওয়া আছে। Pure H2O2 almost colorless syrupy liquid with a tinge of pale blue. অনেকখানি H2O তাহলে পেল ব্লু কালার দেখায়। অপশান 4 সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন, যেই মেন পরীক্ষাটা দিয়েছে। যেই মেন পরীক্ষা 5 সেপ্টেম্বর সেকেন্ড শিফট যে পরীক্ষা হয়েছে, সেই প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো, ফর দ্য রিয়াকশান 2A অ্যারো দিয়ে A to G ফলোইং ডাটা ইজ অবটেইনড অ্যাট 298 কেলভিন, del U minus 20 কিলোজুল, del S minus 30 জুল, দেন ফাইন্ড del G ইন কিলোজুল। এটাও ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের অন্তর্গত, অর্থাৎ ইউনিট 6-এর প্রশ্ন। এটা সলভ করার জন্য যে ইকুয়েশন দরকার সেটা হচ্ছে, প্রশ্নটা দেখো, ডেল জির মান সলভ করতে হলে ডেল জির যে ইকুয়েশন আছে, ডেল জি সমান সমান del H মাইনাস টি del S। এই ইকুয়েশনটা del Sটা নোন, টি নোন বা del H আননোন। del H এর জায়গায় কী দেওয়া আছে, del U দেওয়া আছে। আর del H আর del U সম্পর্ক হচ্ছে del H মাইনাস del U সমান সমান del N আর টি। তাহলে এখানে del H এর মানটা কত হবে, del U সমান সমান হচ্ছে del U প্লাস del N আর টি। del U এর মানটা বসাতে হবে জুলে, কিলো জুলে দেওয়া আছে, জুলে বসিয়ে দিলাম -20 ইন্টু 1000 প্লাস del N হচ্ছে এই যে রিয়াকশানটা দেওয়া আছে গ্যাসিয়াস প্রোডাক্ট থেকে গ্যাসিয়াস রিয়াক্টেন্ট বিয়োগ করতে হবে। গ্যাসিয়াস প্রোডাক্ট কয় মোল আছে, 1 মোল আছে, তা del N হচ্ছে 1 মাইনাস গ্যাসিয়াস রিয়াক্টেন্ট 2 মোল আছে, 1 মাইনাস 2 সমান -1 একক। তা del N এর মধ্যে -1, আর এর মান জুলে বসালাম 8.314, টি এর মান বলেছে 298। এটা ক্যালকুলেটরে পাওয়া যায়, del H মানটা পাওয়া যায় -22477.572 জুল পাওয়া যায়। এবার এই del H এর মানটা কোথায় পাওয়াতে হবে, এখানে পাওয়াতে হবে। তা del G সমান সমান del H -22477.572 মাইনাস টি 298, আর del Sটা -30 দেওয়া আছে। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় -13537.57 জুল সমান -13.537 কিলো জুল। তাহলে এই প্রক্রিয়ার জন্য del G মান কত হবে, -13.537 কিলো জুল। খুব সহজ, কেমিক্যাল থার্মোডাইনামিক্সের প্রশ্ন, ইউনিট 6-এর প্রশ্ন। আমার এই ভিডিওটি দেখছো তোমরা, যেই মেন পরীক্ষা 5 সেপ্টেম্বর হয়েছে তার সেকেন্ড শিফটে কিছু প্রশ্ন সলভ করছি। এই সলভ আমরা কয়েকটা প্রশ্ন হাফ করে করছি। এই ভিডিও আমার নেক্সট ও লাস্ট প্রশ্নটি হলো, ফর দ্য রিয়াকশান x + y রিভার্সিবল টু z
initially 1 mole of x, 1.5 mole of y and 0.5 mole of z are taken, then at equilibrium 1 mole z is obtained. If k equilibrium is x by 15, then calculate the values of x. তুমি জানবে এটাও ক্লাস 11 প্রশ্ন, ক্লাস 11 ইউনিট 7 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের প্রশ্ন। আমাদের যে বিক্রিয়াটা দেখি, ইনিশিয়ালি যখন T0 1 মোল এক্স, 1.5 মোল ওয়াই এবং 0.5 মোল জেড নেওয়া হয়েছিল। সিন্স মোলস অফ জেড ইনক্রিজেস, দেখো রিয়াকশানের পরে দেখো 1 মোল জেড পাওয়া গেছে, তো যেহেতু জেডের মোল ইনক্রিজ করছে, তার মানে রিয়াকশান ফরওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে এবং ইকুইলিব্রিয়াম রিচ করছে। ধরি এ মোল এক্স বিক্রিয়া করেছে, তাহলে এখন কত মোল এক্স রয়েছে 1 মাইনাস এ, কত মোল ওয়াই রয়েছে 1.5 মাইনাস এ। এখানে এ মোল, এখানে এ মোল, দুটো এ মোল বিক্রিয়া হয়েছে, জেড কতখানি আছে 0.5 প্লাস 2a। কোশ্চেন যদি দেখো ইকুইলিব্রিয়ামে কত মোল জেড আছে, 1 মোল জেড আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 0.5 প্লাস 2a ইজ ইকুয়াল টু 1 অর এ সমান সমান 0.25। দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামে কত মোল এক্স আছে 0.75 মোল আছে, কত মোল ওয়াই আছে 1.25 মোল ওয়াই আছে, কত মোল জেড আছে 1 মোল জেড আছে। এখানে কে সমান সমান হচ্ছে, যেহেতু এক্স প্লাস ওয়াই রিভার্সিবল টু জেড, কে সমান সমান হচ্ছে মোলার কনসেন্ট্রেশন জেড হোল স্কোয়ার বাই মোলার কনসেন্ট্রেশন অফ এক্স ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ ওয়াই। এই ভ্যালুগুলো পুট করে পাওয়া যায় জেডের মানটা 1 স্কোয়ার, এক্স হচ্ছে 0.75 এবং ওয়াই হচ্ছে 1.25 ইজিক্যাল টু হচ্ছে এক্স ইজিক্যাল টু হচ্ছে এক্স বাই 15, যেটা কোশ্চেনও দেওয়া আছে। যেগুলো লেখা যেতে এক্স বাই 15 লেখা যেতে পারে, ক্যালকুলেট করলে পাওয়া যায় এক্স এর মান কত হচ্ছে 16, তাহলে এক্স এর মান তাহলে কত হচ্ছে 16। এর বুদ্ধির প্রশ্ন, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের প্রশ্ন, ক্লাস 11 প্রশ্ন। এই ছিল আমার ভিডিও। আমরা এখন কি সলভ করলাম, 2020 সালের যেই মেন পরীক্ষা যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, 5 সেপ্টেম্বর সেকেন্ড শিফটে যে কেমিস্ট্রি প্রশ্নপত্র এসছে তার কিছুটা অংশ সলভ করলাম পার্ট 1 নাম দিয়ে। তোমরা ভিডিও দেখলে আমার চ্যানেল সুজিস ক্যামেরাটাকে দেখলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেল সুজিস ক্যামেরাটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিস ক্যামেরাটাকে ভিডিও দেখার জন্য তোমায় ধন্যবাদ।